বেসেল ওয়ান যখন প্রথম আসে তখন ব্যাংকের একমাত্র কাজ ছিল লোন রিলেটেড। তো লোনের প্রধান রিস্কটাই তো হচ্ছে ক্রেডিট রিস্ক। তো বেসেল ওয়ানের শুধু ক্রেডিট রিস্কের ব্যাপারটাই বলা ছিল। তখন ক্রেডিট রিস্কটা যদি কন্ট্রোল করা যেত তাহলে ব্যাংকের 90% রিস্ক কন্ট্রোল হয়ে যেত। কিন্তু পরবর্তীতে ব্যাংক তো আস্তে ধীরে দেখা যাচ্ছে বিভিন্ন অন্যান্য কাজে যুক্ত হচ্ছে, যেমন সিকিউরিটি কেনা বেচা, তারপর ক্রেডিট কি জানি বলে, এলসি দেওয়া, এই টাইপের অনেক ধরনের কাজই করতেছে। তো ওই কাজগুলোর ফলে বেসেল টু যখন কনসিডার করা হচ্ছিল তখন তিন ধরনের রিস্ক চলে আসছে। ক্রেডিট রিস্ক তো ছিল, সাথে ছিল মার্কেট রিস্ক আর অপারেশনাল রিস্ক। এই তো এগুলোর উপর ভিত্তি করে তিনটা পিলার দ্বারা করানো হয়েছে বেসেল টু ফ্রেমওয়ার্কে। এটা হচ্ছে মিনিমাল ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেস, আর মার্কেট ডিসিপ্লিন। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট এটা হচ্ছে পুরোপুরি একটা কোয়ান্টিটেটিভ জিনিস, কোয়ান্টিটেটিভ স্ট্যান্ডার্ড বলা যায়। আর সুপারভাইজারি রিভিউ প্রসেস হচ্ছে একটা কোয়ালিটেটিভ মেজারমেন্ট বা কোয়ালিটেটিভ স্ট্যান্ডার্ড। আর মার্কেট ডিসিপ্লিন হচ্ছে জাস্ট মার্কেটে আমি সবগুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দিতে হবে মার্কেটে, যেন শেয়ার হোল্ডাররা এটার এই ইনফরমেশনগুলো দিয়ে ওই ব্যাংকে পানিশ করতে পারে বা রিওয়ার্ড দিতে পারে ওই ইনফরমেশনের উপর ভিত্তি করে। তো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের আন্ডারে চারটা চারটা জিনিস আছে। একটা হচ্ছে ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, আর হচ্ছে লেভারেজ রেশিও। ক্রেডিট রিস্ক তো সিম্পল, যেটা লোনের সাথে রিলেটেড, লোন ডিফল্ট হওয়ার সম্ভাবনাটা হচ্ছে ক্রেডিট রিস্ক। মার্কেট রিস্ক হচ্ছে মার্কেটে প্রাইস উঠানামা করলে ব্যাংকের প্রফিটের যে উঠানামা হয় ওটা। এখন তিনটা ব্রড ক্লাস আছে মার্কেট রিস্কের। এটা হচ্ছে ইন্টারেস্ট রেট উঠানামা করলে কীরকম প্রফিট লস হবে, যেমন ব্যাংকের তো বিভিন্ন সিকিউরিটিতে পজিশন থাকে, যেমন বন্ডে বন্ডে যখন পজিশন থাকে বন্ডের প্রাইস তো ইন্টারেস্ট রেটের সাথে উঠানামা করে, তো ওটা হচ্ছে ইন্টারেস্ট রিস্ক। তারপর হচ্ছে কমোডিটি প্রাইসের সাথেও ব্যাংকের আয়ের সাথে সম্পর্ক থাকে। তারপর ফরেন এক্সচেঞ্জ, ব্যাংক তো ফরেন এক্সচেঞ্জও মেনটেন করে, একটা বড় টাকা মেনটেন করা হয় ফরেন এক্সচেঞ্জে। তো ওটাও যেমন ডলার ধরলাম $1,00,000 মেনটেন করলো, এখন ডলার দাম হুট করে কমে গেল, তখন একটা লস হবে। তো এই রিস্কটা হচ্ছে মার্কেট রিস্ক। এরপরে আসে হচ্ছে অপারেশনাল রিস্ক। অপারেশনাল রিস্ক হচ্ছে ম্যানেজমেন্টের উইকনেস বা সিস্টেমের ফেলিওর থেকে যে লসটা হতে পারে সেটা। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ক্যাপিটাল, মানে এই লসটা দুই ধরনের হতে পারে, বা প্রফিটও হতে পারে দুই ধরনের। সেটা হচ্ছে ক্যাপিটাল আর্নিংস আর ক্যাপিটাল লস হতে পারে, আবার আর্নিং লসও হতে পারে এগুলো থেকে। আর সুপারভাইজারি রিভিউ প্রসেস হচ্ছে একটা কোয়ালিটেটিভ মেজার। আচ্ছা, মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট হচ্ছে একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এটা ব্যাংকটা যে যে দেশেরই হোক না কেন, সে দেশকে এটা সে দেশের ব্যাংক মানে সব ব্যাংকে এটা ফলো করতে হবে। আর লেভারেজ রেশিওর ব্যাপারে পরে একটু ডিটেলসে আছে, এখন আপাতত এটাতেই থাকি। সুপারভাইজারি রিভিউ প্রসেস হচ্ছে একটা একটা ব্যাংকের ইন্টারনাল বোর্ডে একটা অংশ থাকবে যারা রেগুলার ব্যাংকে অ্যাসেস করবে ব্যাংক তাদের কাজে নতুন কী কী ধরনের রিস্ক ফেস করতেছে এবং সেগুলো সেগুলো কমানোর জন্য কী কী করা যায়। নতুন রিস্ক বলতে এখানে যে আগে যে তিনটা রিস্ক আলোচনা হয়েছে, ক্রেডিট রিস্ক, মার্কেট রিস্ক, অপারেশনাল রিস্ক, এই তিনটা বাদ দিয়ে আর যা অন্য কী কী রিস্ক ব্যাংক ফেস করবে বা করতেছে, এবার সেগুলো কমানোর জন্য কী কী করা যায় সেটাই হচ্ছে সুপারভাইজারি রিভিউ প্রসেসের কাজ। এরপর আসে মার্কেট ডিসিপ্লিন। মার্কেট ডিসিপ্লিন তো ওই যে সবগুলো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন মার্কেটে ডিসক্লোজ করতে হবে, আর এইগুলো সেই ইনফরমেশন অনুযায়ী
শেয়ারের দাম বাড়বে কমবে, আর এটাই হচ্ছে পানিশমেন্ট বা রিওয়ার্ড ব্যাংকের জন্য। এবার আসা যাক, এই মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের একটা রেশিও আছে যেটাকে বলা হয় এই যে ক্যাপিটাল টু রিস্ক ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও। এখন এইটার হচ্ছে নিচে থাকে রিস্ক ওয়েটেড অ্যাসেট। ওয়েটেড অ্যাসেট হচ্ছে আমরা এর আগে ক্লাসে একটা ম্যাথ করছিলাম, সেই ম্যাথটাই ছিল এই যে আমাদের আমাদের যে অ্যাসেটগুলো থাকে সেই অ্যাসেটের হচ্ছে একটা করে রেটিংস থাকে। এই যে রেটিংস অনুযায়ী রিস্ক ওয়েট থাকে, যেখানে যেমন রেটিং আছে ট্রিপল এ, ডাবল এ, এগুলোর রেটিংস হচ্ছে 20%। তো এই 20% দিয়ে আমি এখানে যখন মূল অ্যামাউন্টটাকে গুণ করব রিস্কের অ্যামাউন্ট দিয়ে, তখন হচ্ছে আমার রিস্ক ওয়েটেড অ্যাসেট বের হবে। তো এই সবগুলো অ্যাসেটের রিস্ক ওয়েট দিয়ে গুণ দিয়ে যেটা পাবো ওটা হচ্ছে এখানে এই নিচে আসবে, রিস্ক ওয়েটেড অ্যাসেটের এখানে চলে আসবে। যেমন ধরলাম আমার এটা এমন হতে পারে যেমন আমার ব্যালেন্স শিটে ওই অ্যাসেট বা ওই লোনের অ্যামাউন্ট হচ্ছে $50, কিন্তু রিস্ক হিসাব করলে ওটার ভ্যালু হওয়া উচিত 150% হওয়া উচিত, অর্থাৎ ওই স্ট্যান্ডার্ড দেখলে ওই লোনের ভ্যালু হওয়া উচিত, মানে রিস্ক হিসাব করলে ওই লোনের ভ্যালু হচ্ছে $75। তো এরকম করে সবগুলো অ্যাসেটের রিস্ক ওয়েট বের করে যোগ করে এখানে আসবে। আর উপরে থাকবে ক্যাপিটাল টিয়ার 1 আর টিয়ার 2। টিয়ার 1 এ আবার দুইটা অংশ, একটা হচ্ছে CET1 আর AT1। CET1 হচ্ছে কমন ইকুইটি টিয়ার 1, আর AT1 হচ্ছে এডিশনাল টিয়ার 1 আর কি। টিয়ার 2 তো টিয়ার 2। এখন এই রেশিওটা এমনভাবে সাজানো যেন CET1 এর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। যাই হোক, CET1 মানে এখানে দেখা গেছে যেটাই বাড়াইতে চাই না কেন আগে CET1 কে বাড়াইতে হবে। সেটা কিভাবে, আগে CET1 এ কি আছে দেখা যাক। CET1 এই যে পেইড আপ ক্যাপিটাল আছে, নন রিপেয়েবল শেয়ার, প্রিমিয়াম অ্যাকাউন্ট, স্ট্যাটিউটরি রিজার্ভ, চ্যানেল রিজার্ভ, রিটেইনড আর্নিংস, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন রিজার্ভ। এইগুলা তো সিম্পল, এগুলা কমন জিনিস, সবাই বোঝার কথা। তো এখন সমস্যার ব্যাপার হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট ইন সাবসিডিয়ারিজ। এখন মাইনরিটি ইন্টারেস্টের বিষয়টা কীভাবে আসবে, যেমন এখানে স্বজনের উদাহরণ দেওয়া হয়েছিল ব্র্যাক ব্যাংকের একটা সাবসিডিয়ারি আছে স্বজন, এটা হচ্ছে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এখানে যে মাইনরিটি ইন্টারেস্টের কথা বলা হয়েছে এটা অবশ্যই একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন হতে হবে। মানে এই যে ব্র্যাক ব্যাংক তো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাংক, ওইটার আন্ডারে আবার স্বজন আছে, স্বজনও একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। তো ওইটার মাইনরিটি ইন্টারেস্টের একটা অংশ CET1, মানে ওটার মাইনরিটি ইন্টারেস্ট না, স্বজনেরও তো একটা CET1 থাকবে। মানে স্বজনও যেহেতু একটা ব্যাংকিং বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, তো ওটারও একটা কমন ইকুইটি আর আছে। তো ওইটার কত পার্সেন্ট ইয়াতে আসবে, ব্র্যাকে আসবে মাইনরিটি ইন্টারেস্টের, ওটা একটা হিসাব আছে। তো ব্র্যাক হচ্ছে স্বজনের 90% অন করে, আর 10% হচ্ছে অন্যান্যরা অন করে। তো 10% মালিক ব্র্যাক বাদে অন্যরা, অর্থাৎ স্বজনের মাইনরিটি ইন্টারেস্ট 10%। তো এখন ধরলাম স্বজনের সব কিছু বিবেচনা করলে CET1 অর্থাৎ ক্যাপিটাল ইকুইটি টিয়ার 1, কমন ইকুইটি টিয়ার 1 1 লাখ থাকা দরকার। এখন এখান থেকে ব্র্যাকের কমন ইকুইটি টিয়ার 1 কত পার্সেন্ট দেখানো যাবে, এটা হচ্ছে যদি 1 লাখ থাকা দরকার তাহলে এবং 1 লাখ আছে, তাহলে হচ্ছে ব্র্যাক এই যে 10% হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট ছিল, তো এই 10% দিয়ে এখানে গুণ দিব। 1 লাখ ছিল, 1 লাখ থাকার কথা, 1 লাখ আছে, এটাকে 10% মাইনরিটি ইন্টারেস্ট দিয়ে গুণ দিলে 10,000, তাহলে ব্র্যাক পেয়ে যাবে 10,000। আর যদি
চাইতে বেশি আছে, ধরলাম 1,20,000 আছে, তাহলেও 10,000 পাবে ব্রেক। মানে যত থাকা উচিত ওইটার পার্সেন্টেজ নিতে পারবে, এর চেয়ে বেশি থাকলে বেশিটা নিতে পারবে না। আর যদি কম থাকে, ধরলাম 80,000 আছে, সেক্ষেত্রে কম নিতে হবে। মানে 80,000 10%, 8,000। এই সজনের সিইটি থেকে, এই সিইটি 1 থেকে মাইনরিটি ইন্টারেস্টের 10% এভাবে এখানে ব্র্যাকের কমিউনিটি টিয়ার 1-এ চলে আসবে। এখন এই এই টিয়ারটা হচ্ছে সবচেয়ে বেশি অ্যামাউন্ট অফ, আচ্ছা, রিস্ক অ্যাবজর্ব করার ক্ষমতা এই টিয়ারের হচ্ছে সবচেয়ে বেশি। আবার এই টিয়ারটা মেনটেন করাও সবচেয়ে কস্টলি। যেমন পেইড আপ ক্যাপিটাল বলতে শেয়ার, এখন আমি শেয়ার ইস্যু করার খরচ আছে, আবার শেয়ারের রিকোয়ার্ড রেট অফ রিটার্নও বেশি। তো এভাবে সবগুলার, তারপরে রিটেন্ড আর্নিংসের আবার একটা খরচ আছে, সুযোগ ব্যয়, তো এইগুলো অনেক বেশি। আবার এইগুলো হচ্ছে রিস্ক বেশি অ্যাবজর্ব করতে পারে, কারণ ওগুলো তো পড়েই থাকে বলা যায়। আরেকটা, এরপরে আসে এডিশনাল টিয়ার 1। এডিশনাল টিয়ার 1-এ নো ম্যাচুরিটি, নো রিডেমশন ডেট, নো পুট অপশন, ডিসবার্সমেন্ট ক্যান বি ক্যান্সেলড। এই 4টা বৈশিষ্ট্যওয়ালা সিকিউরিটি যদি ব্র্যাক ইস্যু করে বা কোনো একটা ব্যাংক ইস্যু করে, তখন ওইটা আসবে আর কি এডিশনাল টিয়ার 1-এ। যেমন পারপেচুয়াল, নো ম্যাচুরিটির মধ্যে আছে পারপেচুয়াল বন্ড। তারপর ডিসবার্সমেন্ট ক্যান বি ক্যান্সেলডের মধ্যে আছে নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার। নন কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার মানে হচ্ছে এটার কোনো বছর যদি প্রেফারেন্স শেয়ারের, এই প্রেফারেন্স শেয়ার তো সবসময় ডিভিডেন্ড দেওয়া লাগে, কিন্তু এই ধরনের প্রেফারেন্স শেয়ারে প্রতি বছর দেওয়া লাগে না। তো এটার ডিসবার্সমেন্ট ক্যান্সেল করা যায়, সে কারণে হচ্ছে এটা যদি ইস্যু করে তাহলে এডিশনাল টিয়ার 1 আসবে। আবার মাইনরিটি ইন্টারেস্ট বলতে এখানেও যদি স্বজনের কথাই আসে, বলা যায় স্বজন যদি এই ধরনের, প্রথমে যে ধরনের সিকিউরিটির কথা বলা হলো, এই ধরনের সিকিউরিটি ইস্যু করে, তাহলে ওটার যেহেতু 10% ব্র্যাকের মালিকানায় নাই, তাহলে ওই 10%, এই এডিশনাল টিয়ারের 10%, যতটুকু থাকার কথা তার 10% ব্র্যাকের সিইটি 1-এ চলে যাবে। সরি, ব্র্যাকের 81-এ চলে যাবে। এটা তো 81-এর কথা বলতেছি। ব্র্যাকের 81-এ যুক্ত হয়ে যাবে, যতটুকু থাকার কথা তার 10% যাবে, অথবা এর চেয়ে কম থাকলে এর ওই কমের 10% যাবে। এই আগের স্লাইডের ঘটনার মতোই। তো এটা হচ্ছে ব্র্যাকের প্রধান বলছি, ব্র্যাকের কিন্তু আলাদা কমিউনিটি টিয়ার অলরেডি আছেই, আবার এডিশনাল টিয়ারও আছে। কিন্তু ব্র্যাক যেহেতু একটা কিছু বলে গ্রুপ অফ কোম্পানিজ টাইপের, বা এটার অন্যান্য সাবসিডিয়ারিও আছে, যেমন বিকাশ আছে, স্বজন আছে। তো ওইগুলো যেহেতু ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ফিনান্সিয়াল রিস্ক নিচ্ছে, তো ওইগুলার সিইটি 1 বা 81-এর একটা অংশ ব্র্যাকের ইয়াতে আসবে। মানে ব্র্যাকের সিইটি 1 আর ব্র্যাকের এডিশনাল টিয়ার 1-এ যুক্ত করতে হবে। তো এটা কতটুকু যুক্ত করতে হবে, এই জিনিসটাই দেখাইলাম আর কি। এখন গন কনসার্নে আছে হচ্ছে জেনারেল প্রভিশন, সাবঅর্ডিনেটেড ডেট, তারপর মাইনরিটি ইন্টারেস্টের কথাটা আবার সেই স্বজনের যে উদাহরণটা দিলাম ওটাও এখানে খাটে। স্বজনের যদি টিয়ার 2 কোনো ক্যাপিটাল থাকে, ওই টিয়ার 2 ক্যাপিটালের কত পার্সেন্ট ব্র্যাকেট টিয়ার 2 ক্যাপিটাল দেখানো যাবে, মানে মাইনরিটি ইন্টারেস্টের কতটুকু টিয়ার 2 ক্যাপিটাল হিসেবে ব্র্যাকেট টিয়ার 2 ক্যাপিটালে যুক্ত হবে, সেটাই। তার এখানে এটা একটু দেখাই যাবে ব্র্যাকের অলরেডি, আবার এটা একটু ক্লিয়ার করি, ব্র্যাকের অলরেডি হচ্ছে সিইটি 1, তারপর
AT1 আর এই যে T2 গুলো অলরেডি আছেই একটা আলাদা কোম্পানি হিসাবে, কিন্তু ব্র্যাক তো আবার স্বজনকেও ওন করে 90%, কিন্তু 10% ওন করে অন্যরা, 10% অন্যরা ওন করে। এখন স্বজনের স্বজন যেহেতু একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, স্বজনেরও আবার এই CT1 AT2 এগুলো আছে, স্বজনেরও হচ্ছে এগুলা আছে CT1 AT2। তো এখান থেকে স্বজনের এইসব ক্যাপিটাল থেকে ব্র্যাকের ক্যাপিটাল যখন কনসলিডেটেড হিসাব করব, এটা সবসময় না, যখন কনসলিডেটেড হিসাব করব তখন ব্র্যাকের এখানেও স্বজনের একটা মাইনরিটি ইন্টারেস্ট যাবে। সেই মাইনরিটি ইন্টারেস্টটা কীভাবে যাবে সেটাই মানে উপরে দেখাইলাম আর কি। এখানে এই 3 স্লাইডের মধ্যে জাস্ট ওই মাইনরিটি ইন্টারেস্টের বিষয়টা একটু কনফিউজিং, তো এটা দেখাই দিলাম আর কি। এখন CAR অর্থাৎ ক্যাপিটাল টু রিস্ক ওয়েটেড অ্যাসেট রেশিও বা ক্যাপিটাল টু রিস্ক অ্যাডজাস্টেড অ্যাসেট রেশিও এরকম বলা হয়েছে। তো এটা প্রথমে হচ্ছে Tier 1 যোগ করতেছে। Tier 1 এর মধ্যে CET1 অর্থাৎ কমন ইকুইটি Tier 1 এর মিনিমাম 45% থাকতে হবে, অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাডজাস্টেড রেশিও যেটা আছে এইটার মিনিমাম 4.5% হচ্ছে কমন ইকুইটি Tier 1 থেকে আসতে হবে। অর্থাৎ এই যে শেয়ারটা ইস্যু করছে এখান থেকে হচ্ছে 4.5% মিনিমাম আসতেই হবে, 4.5% আসতে হবে এখান থেকে, কমন ইকুইটি Tier 1 থেকে। আর আর এডিশনাল Tier 1 থেকে আসতে হবে, আচ্ছা এই Tier 1 ক্যাপিটাল যেটা আছে Tier 1 টোটাল হতে হবে 6%, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 6% হচ্ছে Tier 1 ক্যাপিটাল হতে হবে। আবার ওর মধ্যে 4.5% মিনিমাম হতে হবে কমন ইকুইটি Tier 1 থেকে। তাহলে এডিশনাল Tier 1 কত হতে হবে? এডিশনাল Tier 1 হবে হচ্ছে মিনিমাম 1.5%, মানে রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% হতে হবে আর কি মিনিমাম। আর অথবা যদি CET1 যদি বেশি হয়, অথবা হচ্ছে CET1 এর 33.33%, অর্থাৎ CET1 যা রাখছি এর 33.33% হচ্ছে আমাকে এডিশনাল Tier 1 রাখতে হবে। তো তাহলে হচ্ছে না, এর মধ্যে যে হায়ার হয়, অর্থাৎ ধরলাম রিস্ক ওয়েটেড অ্যাসেটের আমার মধ্যে রিস্ক ওয়েটেড অ্যাসেটের মধ্যে আমার এটি আছে 1.5%, কিন্তু আমি এটা হচ্ছে বাড়াইতে চাই বা আমি যদি কমন ইকুইটি Tier 1 এর সাথে হিসাব করি, কমন ইকুইটি Tier 1 এর সাথে যদি হিসাব করি ওটা 33% হিসাব করবো আর কি। 33.33% যদি হিসাব করি তাহলে এটা আরও বেশি রাখতে হবে। তখন এই 1.5% এটা তো মিনিমাম, এটার সাথে এটা তুলনা করব, যদি এটা বেশি হয় তাহলে এটা নিব। CET1 এর 33% যদি বেশি হয় 1.5% থেকে, তাহলে এটা একটা সংখ্যা দিয়ে বুঝাইলে মনে হয় ভালো। আমার ধরলাম আছে 81 আছে হচ্ছে 150, আর
রিস্ক ওয়েটেড অ্যাসেট আছে হচ্ছে 1000, তাহলে তো মনে হয় তাহলে তো সম্ভবত 1.5%, এখন 1.5% তাহলে আছে, এটা হচ্ছে মিনিমাম। কিন্তু আবার CET1 আছে, CET1 আছে ধরলাম 3000 আছে ধরলাম, 3000-এর 33% নিব। 33% নিয়ে যদি দেখা যায় যে এটা 150 থেকে বেশি, মানে এই 150 থেকে 150 টাকা থেকে বেশি, তখন হচ্ছে এই 33%টাকেই নিতে হবে। আর যদি এটা এটা কম হয় তাহলে হচ্ছে এইটাই নিব, 150 টাকাটাই নিব। অস্পষ্ট হয়ে গেল মনে হয় বেশি উদাহরণটা, যাই হোক। আর আরেকটা হচ্ছে বাফার রাখতে হবে। CET1 এর সাথে হচ্ছে CET1 এর মিনিমাম রিকোয়ারমেন্ট তো 6%, ঠিক আছে, কিন্তু আরও 2.5% বাফার রাখতে হবে। না থাকলে হচ্ছে ব্যাংক নিজের কার্যক্রম চালাইতে পারবে, কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন চলে আসবে, যেমন গভর্নিং বডিতে সেন্ট্রাল ব্যাংক এজেন্ট, ওনার এজেন্ট প্রতিনিধি নিয়োগ দিতে পারে, বা বলতে পারে কোন কোন জায়গায় লোন দিতে পারবে, কোন কোন জায়গায় লোন দিতে পারবে না। তো এটার মিনিমাম রিকোয়ারমেন্ট 6%। মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে টিয়ার 1 পুরোটার হিসাব করলে হচ্ছে 6%। আর যদি CET1 দেখি তাহলে এটা 4.5%। আর 4.5%-এর সাথে রাখতে হবে CET1 এর উপর হিসাব, তাই না? হ্যাঁ, CET1 এর সাথে হিসাব, ফর্মুলা CET1, অর্থাৎ 4.5% প্লাস, এটা এখানে লিখছি যে 4.5%-এর সাথে এই 2.5% যোগ করতে হবে। অর্থাৎ যদি কোনো মানে কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন ছাড়া, সেন্ট্রাল ব্যাংকের ইন্টারভেনশন ছাড়া ব্যাংক চালাইতে চায়, তাহলে রাখতে হবে CET1 লাগবে 7%। এর মধ্যে 4.5% হচ্ছে মিনিমাম, 2.5 হচ্ছে বাফার। আর টিয়ার 2 ক্যাপিটাল থাকতে হবে 4% হচ্ছে মিনিমাম, আর CET1 এর 88.89%, এর মধ্যে যেটা বেশি। অর্থাৎ এখানে 80 হিসাব যেটা করছিলাম, এডিশনাল টিয়ার 1 এর যেরকম হিসাব করছিলাম, যে মিনিমাম রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% থাকতে হবে, অথবা যদি দেখা যায় যে ক্যাপিটাল কমন ইকুইটি টিয়ার 1 এর 33.33%, রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% থেকে বেশি, তাহলে যেহেতু বেশি, ওই বেশি অংশটাই হচ্ছে আমি এডিশনাল টিয়ার 1-এ দেখাইতে পারবো। তো সেমভাবে যদি টিয়ার 2 ক্যাপিটাল যদি রিস্ক ওয়েটেড অ্যাসেটের 4% হয় হয় সেটা দেখাবো মিনিমাম। আর যদি দেখা যায় যে ক্যাপিটাল ইকুইটি টিয়ার 1-এর 88.89%টা হচ্ছে 88.89% দেখানো যাচ্ছে, তাহলে ওইটা দেখাবো, মানে যেটা বেশি আর কি ওটা দেখাতে হবে এটার মধ্যে। এই যে এই নিয়মগুলো এখানে আছে। কমিউনিটি টিয়ার হচ্ছে অ্যাটলিস্ট, অর্থাৎ মিনিমাম 4.5% টিয়ার 1 ক্যাপিটাল, অর্থাৎ এডিশনাল টিয়ার 1 আর কমিউনিটি টিয়ার 1 যোগ করলে হচ্ছে 6% দেখাইতে হবে। তারপর মিনিমাম হচ্ছে 10%, অর্থাৎ এই যে এখানে আমি তো মিনিমাম বলছি, মিনিমাম এখানে কত বলছি, এখানে হচ্ছে 6%, আর এটা হচ্ছে 4% লেখা। তো এই 6%, আর এখানে 6 আর এখানে 4, 6 মানে 6 ধরুন, এখানে 4%, অর্থাৎ এডিশনাল টিয়ার 2-তে 4%, আর টিয়ার 1-এ 6%, দুইটা যোগ করলে তারাই 10%। অর্থাৎ CRAR মিনিমাম 10% রাখতে হবে। আর এডিশনাল এই যে আবার এই যে এখানে ভিতরে ভাঙাটা যেটা বললাম, এডিশনাল টিয়ার 1 হচ্ছে ম্যাক্সিমাম, এডিশনাল টিয়ার 1 ম্যাক্সিমাম আপ টু
1.5% of টোটাল আর রাইট রিস্ক ওয়েটেড অ্যাসেট বা রিস্ক ওয়েটেড অ্যাসেটের 1.5% হবে, অথবা এটা মিনিমাম বলে বলতেছিলাম, এটা ম্যাক্সিমাম বলা উচিত ছিল। আর অথবা 33.33% অফ CET1, অর্থাৎ CET1-এর 33.33%। এদের মধ্যে যেইটা হায়ার সেটা আমি নিব। সেমভাবে ক্যাপিটাল টু যেটা আছে ওটা হচ্ছে 4% অফ রিস্ক ওয়েটেড অ্যাসেট, অর্থাৎ রিস্ক ওয়েটেড 4%, অথবা CET1-এর 88.89%-এর মধ্যে যেটা হায়ার হয় সেটা নিব। আবার আরেকটা হচ্ছে ক্যাপিটাল কনজারভেশন বাফার অফ 2.5% হচ্ছে আমার বাফার রাখতে হবে। CET1 যেটা বলছিলাম 7%, আমার হচ্ছে মিনিমাম লাগে হচ্ছে 4.5, আর 2.5 লাখ হচ্ছে বাফার। যদি বাফারটা না থাকে তাহলে হচ্ছে ব্যাংকের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংক হস্তক্ষেপ করা শুরু করবে। এখন এই জিনিসটা দেখলে বোঝা যাচ্ছে, সব জায়গায় দেখাচ্ছে CET1। তো যেটা বোঝা যাচ্ছে CET1 আমি অন্য এডিশনাল, আমি যদি রিস্ক ওয়েটেড অ্যাসেট বেশি দেখাইতে চাই অন্য এই CRAR যদি আমি বেশি দেখাইতে চাই কোনো কারসাজি করে, যেভাবেই করি না কেন, আমার অবশ্যই আগে CET1-কে বাড়াইতে হবে। CET1-কে যদি আমি না বাড়াই তাহলে অন্যগুলো বাড়ানো যাবে না, ওগুলো বাড়াই দেখানো যাবে না। এখানে আচ্ছা, এখানে একটা জিনিস বলি, CRAR বলতে আসলে কি বোঝানো যাচ্ছে এখানে? রিস্ক ওয়েটেড অ্যাসেটগুলো ব্যাংকের অ্যাসেটগুলো কি? ব্যাংকের অ্যাসেট হচ্ছে লোন, বিভিন্ন জায়গায় সিকিউরিটি কেনা, এই সেই যা আছে তা সব হচ্ছে ব্যাংকের অ্যাসেট, যেগুলো হচ্ছে ব্যাংকের জন্য রিটার্ন জেনারেট করতেছে আর কি। তো ওই রিটার্নের এগেনস্টে আমি কি পরিমাণ ক্যাপিটাল রাখলাম সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আমি যদি দেখাইতে পারি যে আমার আমি যে পরিমাণ অ্যাসেট ইনভেস্ট করছি এর এগেনস্টে আমার ক্যাপিটাল অনেক বেশি ক্যাপিটাল আছে, তাহলে তো সবাই ভাববে ব্যাংকটা বেশি নিরাপদ, এই ব্যাংকে টাকা রাখা যাবে বা ইনভেস্ট করা যাবে। তো এটা দেখানোর এখানে এই ব্যাংকগুলোকে যেহেতু একটা রেজিস্টার রেট বলেই দিছে যে 12.5% রাখতে হবে নির্বিঘ্নে ব্যাংক চালাইতে, তো ব্যাংকগুলো তো ট্রাই করতে পারে যে আমি যে কোনো একটা, এখানে ক্যাপিটালের মধ্যে তো অনেক কিছু আছে, আমি যে কোনো একটারে বেশি দেখাই, আমি দেখাবো যে আমার CRAR অনেক ভালো আছে, আমার ব্যাংকে টাকা রাখে না বা আমার ব্যাংকে ইনভেস্ট করে। তো এইটা যেন করতে না পারে, যেন যে বেশি দেখাইতে গেলে ওর অবশ্যই যেন এমন ক্যাপিটাল বাড়াইতে হয় যেটা বেশি রিস্ক অ্যাবজর্ব করতে পারে, সেটাই তো দেখাইতে হবে। সেটাই যেন দেখাইতে হয়, মাস্ট বি। সে কারণে হচ্ছে এই নিয়মগুলো এভাবে সাজানো। আর সবচেয়ে বেশি রিস্ক অ্যাবজর্ব করতে পারে কোনটা? কমন ইকুইটি টিয়ার 1 হচ্ছে সবচেয়ে বেশি রিস্ক অ্যাবজর্ব করতে পারে। তো সে কারণে এমনভাবে এই রুলসগুলো এমনভাবে সেটিংস করা হয়েছে যেন যেইটাই বাড়াইতে চাই না কেন কমোডিটি ইকুইটি টিয়ারকে আমার আগে বেশি দেখাইতে হবে। ইকুইটি টিয়ার 1-কে অবশ্যই বেশি দেখাই, তারপর আমি হচ্ছে অন্যটাকে বেশি দেখাইতে পারবো। যেমন আমি যদি এডিশনাল টিয়ার 1-কে বেশি দেখাইতে চাই, ওইটার বেশি দেখাইতে গেলে আমার হচ্ছে আগে কমন ইকুইটি টিয়ার 1-কে বাড়াইতে হবে, তারপর ওইটা 33.33% আমি ইয়াতে আনতে পারবো, ক্যাপিটাল হিসেবে দেখাইতে পারবো। তারপর আমি যদি টিয়ার 2 ক্যাপিটাল বেশি দেখাইতে চাই, তাহলেও আমার আগে এই কমন ইকুইটি টিয়ার 1-কে বেশি দেখাইতে হবে, তারপর হচ্ছে আমি এটা 88.89% ক্যাপিটাল হিসাবে দেখাতে পারবো CRAR এর যে হিসাব ওখানে। তারপর হচ্ছে ক্যাপিটাল কনজারভেশন বাফারের ক্ষেত্রে সেম কথা, এটা তো CET1। আচ্ছা, তো এখানে ফেজ ইন এগ্রিমেন্ট, এখানে যে টেবিলটা আছে এর মধ্যে জাস্ট 2020 সালে রেটগুলাই হচ্ছে রেলেভেন্ট, বাকিগুলো হচ্ছে জাস্ট ফেজ, মানে
ধাপগুলা দেখাইছে আর কি টেবিলে। তো এখানে যেটা রুলসগুলোতে বললাম, CET1 মিনিমাম কমন ইকুইটি টিয়ার 1 হচ্ছে 4.5% হতে হবে। ক্যাপিটাল কনজামপ্রেশন বাফার অন CET1 এটা হচ্ছে 2.5% হতে হবে। মিনিমাম CET1 হতে প্লাস ক্যাপিটাল কনজামপ্রেশন বাফার 7%। মিনিমাম টিয়ার 1 ক্যাপিটাল রেশিও 6%। মিনিমাম টোটাল ক্যাপিটাল রেশিও 10%। এই যে 6 আর 4 যোগ করলে 10%। আবার বাফার সহ যোগ করলে হচ্ছে 12.5%। আর এর আগে হচ্ছে বিভিন্ন এক্সেস ইনভেস্টমেন্ট ইয়াতে আসতো, এই ক্যাপিটাল এই রেটের হিসাবে আসতো। তো এইটা পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে, এটা জানার দরকার নাই এখানে, যে এটা কেটে দিয়েছে ওটাও জানার দরকার নেই। এখন আসে হচ্ছে লেভারেজ রেশিও। লেভারেজ রেশিও আগে ছিল হচ্ছে ওই অন্য একটা পিলারে ছিল আর কি, পিলার 2-তে ছিল সম্ভবত। তো এখন হচ্ছে পিলার 1-এ মাইগ্রেশন করা হয়েছে। পিলার 1 কি ছিল? পিলার 1 হচ্ছে এটাই। পিলার 1 এই যে পিলার 1 হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে পিলার 1। তো আমরা এই যে এখানে সাইডে লিখছিলাম, যে সাইডে এখানে যে লিভারেজ রেশিওর কথাটা লিখলাম, এটা আগে হচ্ছে পিলার 2-তে ছিল। তো পিলার 2 থেকে এখানে এটাকে অর্থাৎ সুপারভিসরি রিভিউ প্রসেসের অংশ হিসেবে ছিল। পরবর্তীতে এটাকে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের আন্ডারে নিয়ে আসা হয়। তো মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের হিসাব করার একটা ওয়ে হচ্ছে CRAR। এরপরে লেভারেজ রেশিওর হিসাবটা এখানে দেখাচ্ছি, যে লেভারেজ রেশিও হচ্ছে মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্টের আরেকটা হিসাব। তো এর মধ্যে আসে হচ্ছে টিয়ার 1 ক্যাপিটাল। লেভারেজ রেশিও হিসাব করার সময় আমরা টিয়ার 1 ক্যাপিটাল আফটার ডিডাকশন, এই ডিডাকশনগুলো হচ্ছে স্যার বলছে আমাদের লেভেলে এখন দরকার নাই, আমরা জাস্ট টিয়ার 1 ক্যাপিটাল হিসাব করেই চলে আসবো। তো নিচে থাকে হচ্ছে টোটাল এক্সপোজার। টোটাল এক্সপোজার হচ্ছে ব্যালেন্স। টোটাল এক্সপোজারের দুইটা হচ্ছে, টোটাল এক্সপোজার হচ্ছে সব ধরনের অ্যাসেট যেখানে যেখানে ব্যাংক ইনভেস্ট করছে বা লোন দিছে, ওখানে সেখানে সেখানে রিস্ক আছে, মানে রিস্কও যেখানে যেখানে ব্যাংক নিজেদেরকে জড়িত করছে সেখানে তো মাস্ট রিস্ক থাকবে, যেখানে নিজেকে জড়িত করুক না কেন। তো ওই সবগুলো অ্যাসেটের রিস্কটাই হচ্ছে মানে ওইটাই হচ্ছে কি বলা যায়, টোটাল অ্যাসেটটাই হচ্ছে আমার টোটাল এক্সপোজার। এখন টোটাল অ্যাসেটের মধ্যে অন ব্যালেন্স শিট তো থাকে, মানে ব্যালেন্স শিটে যা দেখাইছে ওগুলো তো আছে, সাথে হচ্ছে আবার অফ ব্যালেন্স শিটে থাকবে, অফ ব্যালেন্স শিট আইটেমও থাকবে। অন ব্যালেন্স শিট আইটেম তো অ্যাকাউন্টিং ভ্যালুতে আছে, ওটাকে অ্যাকাউন্টিং ভ্যালুতে নিয়ে আসবো। আর অফ ব্যালেন্স শিট আইটেম যেটা আছে ওটা তো অফ ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর ইউজ করে করবো। ওটাকে দেখাই কই জানি বলে, অফ ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করব, তাহলে হচ্ছে আমরা অন ব্যালেন্স শিট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্টটা পাবো। অফ ব্যালেন্স শিট আইটেমের অন ব্যালেন্স শিট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট বের করার জন্য আমরা ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর দিয়ে গুণ করব। এরপর হচ্ছে রিস্ক ওয়েট দিয়ে আমরা গুণ করে রিস্ক ওয়েটেড অ্যাসেটটা পেয়ে যাব। রিস্ক ওয়েট তো হচ্ছে বিভিন্ন ক্রেডিট রেটিং কোম্পানি দিয়ে থাকে, যেটা আগে বলছি সম্ভবত এই যে AAA, AA, BBB, এগুলো রিস্ক ওয়েট ক্রেডিট কোম্পানিগুলো, ক্রেডিট রেটিং কোম্পানি দিয়ে দিছে। এগুলো তো গেল। এরপরে আসে হচ্ছে ক্রেডিট রিস্কের হিসাব। ক্রেডিট রিস্ক আলাদাভাবে কীভাবে হিসাব করে, মানে আলাদাভাবে ক্রেডিট রিস্কের জন্য হিসাব করার জন্য এখানে একটা এখানে একটা হিসাব দেখানো হয়েছে, ক্রেডিট রিস্কের এই আগের ম্যাথটা হচ্ছে ক্লাসে করানো হয়েছিল আগেই, তো এটা আর এখানে সম্ভবত একটা ভুল ছিল, এখানে 93 হওয়ার কথা সম্ভবত, যতদূর মনে পড়ে আর কি। রিস্ক ওয়েটেড ফর রেটেড অ্যাসেট ফর ক্রেডিট রিস্ক অফ ব্যালেন্স শিট আইটেম। অফ ব্যালেন্স শিট আইটেমের ক্ষেত্রে দুই ধরনের অফ ব্যালেন্স শিট আইটেম থাকতে পারে, একটা হচ্ছে
মার্কেট রিলেটেড, আরেকটা হচ্ছে নন মার্কেট রিলেটেড। মার্কেট রিলেটেড বলতে বোঝায়, এখানে এগুলো সরে গেছে কেন, মার্কেট রিলেটেড বলতে এক্সপোজার বলতে বোঝায় ফিউচার কন্ট্রাক্টগুলোকে। ফিউচার কন্ট্রাক্ট ওইগুলোর হচ্ছে একটা মার্কেট প্রাইস থাকে, তো এটার হিসাব করাটা কিছুটা সহজ। আর নন মার্কেট রিলেটেড হচ্ছে যেটার কোনো মার্কেট প্রাইস নাই, মার্কেট ভ্যালু নাই। আর যেমন এখানে স্যার একটা উদাহরণ দিয়েছিল, যেমন স্কোয়ার এটা হচ্ছে পারফরমেন্স চুক্তি, স্যার বলার সময় বলে এটাকে এলসি চুক্তি বলে ফেলছে। পারফরমেন্সের চুক্তি হচ্ছে স্কোয়ার ফার্মা ধরলাম কেনিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করছে, আমি এই পরিমাণ ওষুধ দিব। তো পরবর্তীতে স্কোয়ার ফার্মা হয়তো দেখা গেছে ওই চুক্তিটা পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। এটা যদি ব্যাংকের সাথে ওই, তো বাংলাদেশের একটা ব্যাংক দেখা যাবে কেনিয়ার কোম্পানির সাথে চুক্তি করে রাখছে, যদি স্কোয়ার ফার্মা এই চুক্তিটা পারফর্ম করতে পারে তাহলে হচ্ছে ওরা টাকা দিবে। আর যদি সরি, ওরা হচ্ছে নিশ্চয়তা দিচ্ছিল আর কি, যে স্কোয়ার ফার্মা এই চুক্তিটা পারফর্ম করবে। তো যদি স্কোয়ার ফার্মা চুক্তিটা পারফর্ম না করে তাহলে হচ্ছে কেনিয়ার কোম্পানিকে বাংলাদেশের কোম্পানির ক্ষতিপূরণ দিতে হবে, লসের টাকা দিতে হবে। আর যদি স্কোয়ার ফার্মা ওই ওষুধ পাঠায় তাহলে তো চুক্তির পারফরমেন্স হয়ে গেছে, সেক্ষেত্রে ওই যে নিশ্চয়তা দিছে সেই হিসাবে একটা কমিশন ওই ব্যাংকটা চাইবে। তো এটা তো একটা নন মার্কেট রিলেটেড এক্সপোজার। এখন মার্কেট রিলেটেড এক্সপোজার হিসাব করার জন্য দুইটা মেথড, একটা হচ্ছে কারেন্ট এক্সপোজার মেথড আর একটা হচ্ছে অরিজিনাল এক্সপোজার মেথড। কারেন্ট এক্সপোজার মেথড হচ্ছে আজকের দিনে ওটার এক্সপোজার কত, আর অরিজিনাল এক্সপোজার হচ্ছে যেদিন এই জিনিসটা ইস্যু করা হয়েছিল। মার্কেট রিলেটেড মানে কি, বিভিন্ন মার্কেট রিলেটেড মানে তো বিভিন্ন কন্ট্রাক্ট, বিভিন্ন সিকিউরিটি। তো ওই সিকিউরিটির যেদিন ইস্যু করা হয়েছিল সেই দিন এটার এক্সপোজার কেমন ছিল, রিস্ক এক্সপোজার কেমন ছিল। তো এই ক্ষেত্রে কারেন্ট এক্সপোজার মেথডের ক্ষেত্রে কী করা হবে, কারেন্ট এক্সপোজার মেথডে হচ্ছে কয় বছর বাকি আছে ওটা দেখব, মানে রেসিডুয়াল ম্যাচুরিটি। এই কন্ট্রাক্টটার মানে ধরলাম ফিউচার কন্ট্রাক্ট কিনলাম, একটা ডেরিভেটিভ কিনলাম, ডেরিভেটিভটার মেয়াদ আর কতদিন আছে, ওটার মেয়াদ যতদিন থাকবে ওইটাকে হচ্ছে গুণ দিব এখানে যে ফ্যাক্টরগুলো আছে। যেমন ধরলাম এখানে একটা ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্টসের উদাহরণ দিয়েছিল, যেমন ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্টার ভ্যালু ধরলাম 1,00,000 টাকা। ওটার এখানে যেহেতু এটা আর মেয়াদ হচ্ছে 1 বছরের কম, তাহলে ওটাকে 1% দিয়ে গুণ দিব। 1% দিয়ে গুণ দিয়ে আসছে। ব্যালেন্স শিট গেলে ব্যালেন্স শিট, এটা তো অফ ব্যালেন্স শিট আইটেম, তো এটা অন ব্যালেন্স শিট ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট হয়তো 1,000 টাকা। ওই 1,000 টাকাকে আবার একটা রেটিং দিয়ে গুণ দিব, রিস্ক রেটিংয়ের দিয়ে গুণ দিয়ে রিস্ক ওয়েটেড অ্যাসেট পেয়ে যাব। অরিজিনাল এক্সপোজার মেথডে সেম কিছু রেটিংস দেওয়া আছে, এগুলো সম্ভবত মুখস্থ করতে হবে। তো এখানে রিস্ক অরিজিনাল এক্সপোজার মেথডে জাস্ট ইকুইটির জন্য কোনো হিসাব নাই আর কি, আর বাকিগুলোর জন্য আছে। ইন্টারেস্ট রেট কন্ট্রাক্ট অর্থাৎ লোন, বিভিন্ন লোন যা দিছে ওইগুলোর জন্য আছে, আর ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্টের জন্য আছে। এখন রিস্ক ওয়েট ফর নন মার্কেট রিলেটেড অফ ব্যালেন্স শিট ট্রানজ্যাকশনস, এগুলো হচ্ছে এগুলার এই ধরনের কন্ট্রাক্ট আইটেমগুলোর হচ্ছে এখন ব্যাংকের লায়াবিলিটি নেই, ওগুলোর প্রতি কোনো লায়াবিলিটি নেই, কিন্তু সামনে আসতে পারে। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের চুক্তি, এই চুক্তিগুলো পারফর্ম করার জন্য এখন লায়াবিলিটি নেই, কিন্তু সামনে পারফর্ম করার লায়াবিলিটি আসতে পারে। যেমন একটা গ্রাহকের সাথে হয়তো চুক্তি আছেন ব্যাংকের যে 1 বছর পর 5,00,000 টাকা লোন নিতে পারবে ওই গ্রাহকটা, অর্থাৎ এই বছর 1,00,000 টাকার লোন নিল ওই গ্রাহক, ওই লোনের মেয়াদ শেষ হয়ে গেল 2025 সালের শেষে। ওই 25 সালের শেষে ওই গ্রাহক ওই লোনটা ফেরত দিবে, আবার হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা বা 5,00,000 টাকার লোন নিতে পারবে। তো এইভাবে ও বারবার 5,00,000 টাকা করে লোন নিতে থাকতে পারবে। তো ওই যে এটা তো জাস্ট চুক্তি, যে সামনে আমি তোমাকে লোনটা দিব,
এখন তো দিয়ে দেয় নাই, তো এটা যেহেতু একটা ফরওয়ার্ড জিনিস, তো সেহেতু এটা হচ্ছে একটা নন মার্কেট রিলেটেড রিলেটেড অফ ব্যালেন্স শিট আইটেম। যেহেতু এটা সামনে দিব, এখনও দিই নাই, তো না দেওয়া হয় যেহেতু দিই নাই, এখনও তো আমার ব্যালেন্স শিটে এটা আমি লিখি নাই। তারপর হচ্ছে পারফরমেন্স রিলেটেড কন্টিনজেন্সি, ওই যে যেটা কেনিয়ার আর স্কোয়ার ফার্মার উদাহরণ। পারফরমেন্স হলে কমিশন পাবে, যেহেতু এটা হচ্ছে একটা বিমা টাইপের বলা যায়, যে ওই কোম্পানি যদি এটা পারফর্ম করে তাহলে তাহলে পারফর্ম পারফর্ম করে তাহলে আমি তোমাকে যে টাকা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছি, এটার জন্য তুমি আমাকে কমিশন দিবে। আর যদি ওই কোম্পানি এটা পারফর্ম না করে, তাহলে আমি তোমাকে ওই কোম্পানির পক্ষ থেকে টাকাটা দিয়ে দেবো, তো ক্ষতিপূরণ দিয়ে দেবো। তো এটা তো একটা একটা চুক্তি যে আমি সামনে তোমাকে টাকা দিব বা টাকা পাবো, কিন্তু এটা তো কোনো এটা তো ব্যালেন্স শিটে দেখানোর কোনো উপায় নেই। আবার তারপর হচ্ছে শর্ট টার্ম সেলফ লিকুইডিটিং ট্রেড লেটার্স অফ ক্রেডিট। এটা হচ্ছে লেটার অফ ক্রেডিটের একটা ধরন ছিল, যে এটা বারবার হইতে মানে একটা লেটার অফ ক্রেডিটের আন্ডারে বারবার পণ্য আমদানি রপ্তানি করা যায়। স্যার ওটার উদাহরণ দিছে এখানে। তো এটা যেহেতু বারবার করা যায়, এখন কত আছে এটা তো আমি জানি না, সামনে কত আসবে এটা ওইটা পরে দেখা যাবে। অর্থাৎ একটা কোম্পানি ধরলাম একটা লেটার অফ ক্রেডিটের আন্ডারে সারা বছরই আমদানি রপ্তানি করে, যদি ভুল না বলে থাকি, স্যার এই ধরনের উদাহরণ দিছিল। তো বারবার আমদানি রপ্তানি যেহেতু করে, এই এই মাসে ধরলাম আমদানি করলো 1 লাখ টাকার জিনিস, পরের মাসে আমদানি করবে ধরলাম 10 লাখ টাকার জিনিস। তো পরের মাসে কত যে করবে, এর পরের মাসে কত করবে এটা আমি জানি না, এর পরের মাসে কত করবে এটা আমি জানি না, অর্থাৎ ব্যাংক জানে না। তো কিন্তু তাও এটা একটা চুক্তি আকারে আছে, যে আমি তখনও ব্যাংকে এই জিনিসটা সাপোর্ট করে যাবে। তো এটাতে যেহেতু ফিউচার জিনিস, এটাও ব্যাংকের ব্যালেন্স শিটে নাই। ব্যালেন্স শিটে যেহেতু নাই, তো এটা অফ ব্যালেন্স শিট আইটেম। তো এটার জন্য রিস্ক ওয়েট কত হবে, সেটা মানে ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর কত হবে সেটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে ল্যান্ডিং অন সিকিউরিটিস আর পোস্টিং অফ সিকিউরিটিস অ্যাজ কোলাটারাল। এটা সিম্পলি হচ্ছে রিপারচেজ এগ্রিমেন্ট। যেমন আমি একটা ধরলাম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকে একটা সিকিউরিটি সেল করছে, এই চুক্তি করছে যে আমি তোমার থেকে এটা 1 বছর পর ধরলাম 1 লাখ টাকা দিয়ে বিক্রি করছে, বলছে 1 বছর পর তোমাকে আমি 1.5 লাখ টাকায় এই সিকিউরিটিটা কিনে নিব, কিনে ফেরত নেবো তোমার থেকে। তো তখন যে এগ্রিমেন্টটা হয়েছে, এখন এই বছর 1.5 লাখ টাকা গেছে, ঠিক আছে, ওটা একটা খরচ হয়েছে, এটা ব্যালেন্স শিটে আসছে বা ব্যালেন্স শিটে দেখা একটা প্রভাব পড়ছে। কিন্তু আগামী বছর যে 1.5 লাখ টাকা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকে দিবে, এই 1.5 লাখ টাকা তো আর ডাচ বাংলা ব্যাংক নিজের ব্যালেন্স শিটে দেখাইতে পারতেছে না। তো সেহেতু এটা হচ্ছে একটা অফ ব্যালেন্স শিট আইটেম, জাস্ট একটা কন্ট্রাক্ট। তো এটার এটার হচ্ছে এটা ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে 100%। কমিটমেন্ট উইথ সার্টেন ড্রডাউন, এটা 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 হচ্ছে নির্দিষ্ট সময় পর লোন দিবে, রিপেমেন্ট নির্দিষ্ট। আচ্ছা, এটা হচ্ছে এই এটার ক্ষেত্রে হচ্ছে ব্যাংক ধরলাম টানা 5 বছর ওকে কোনো গ্রাহককে 1 বছর পর পর 1 লাখ টাকা করে দিল। ওই গ্রাহক কিন্তু রিপেমেন্ট শুরু করবে 5 বছর পর, কিন্তু ব্যাংক প্রতি বছরই ওই গ্রাহককে 1 লাখ টাকা করে দিয়ে গেছে এর আগে। এই ধরনের চুক্তি হতে পারে। তো 5 বছর পরে ব্যাংক যে টাকাটা পাবে, সেটা তো ব্যাংক এখনো ব্যালেন্স শিটে দেখাইতে পারতেছে না। তো সে কারণে এটাও একটা অফ ব্যালেন্স শিট আইটেম। তো এটাও আসবে, এটার ক্রেডিট কনভার্সন ফ্যাক্টর 5%। এরপরে আসে হচ্ছে আদার কমিটমেন্টস, যেমন যে কোনো কমিটমেন্টস যেটার বয়স 1 বছরের কম বা 1 বছরের বেশি, এগুলা এগুলার 20% আর 50%। আর এমন যদি কমিটমেন্ট হয় যেটা হচ্ছে আনকন্ডিশনাল ক্যান্সেল করে দিতে পারবো, কমিটমেন্ট দিচ্ছি কিন্তু আমি পরবর্তীতে মন চেঞ্জ করলে আমি এটা ক্যান্সেল করে দেবো, সেক্ষেত্রে হচ্ছে এটা 0% আসবে এখানে। এরপরে আছে হচ্ছে মার্কেট রিস্ক। মার্কেট রিস্কের ক্ষেত্রে তো বলছিলাম ইন্টারেস্ট রিস্ক আছে, কমোডিটি প্রাইস রিস্ক আছে, ফরেন এক্সচেঞ্জ রিস্ক আছে, এখানে ইকুইটি প্রাইস রিস্ক একটা আছে। তো এগুলো প্রত্যেকটার জন্য হচ্ছে আলাদা আলাদা ফ্যাক্টর আছে।
ক্যাপিটাল রিকোয়ারমেন্ট আছে, তো এগুলা স্যারে আলোচনা করা এটা হচ্ছে দরকার নেই, আমাদের জন্য দরকার নেই, তবে কারো কৌতূহল থাকলে স্যার বলছে ঘেটে ঘেটে বের করে দেখতে। এবার আসা হচ্ছে অপারেশনাল রিস্কের জন্য রিস্ক ওয়েটের অ্যাসেট কত হতে পারে, অর্থাৎ যদি আমি অপারেশনাল রিস্কগুলো কনসিডার করি তাহলে আমি কতটুকু অ্যাসেট আমি ইনভেস্ট করতে পারবো, বিভিন্ন অ্যাসেট ইনভেস্ট করতে পারবো বা লোন দিতে পারবো। তো এটা বের করার জন্য দুইটা উপায় আছে, একটা হচ্ছে একটা হচ্ছে বেসিক ইন্ডিকেটর আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচ। বেসিক ইন্ডিকেটর অ্যাপ্রোচটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক ফলো করে, তো স্ট্যান্ডার্ডাইজড অ্যাপ্রোচটা আমাদের দেখার দরকার নাই। এখন অপারেশনাল রিস্কের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে আমরা RW অর্থাৎ রিস্ক ওয়েটেড অ্যাসেট, অর্থাৎ অপারেশনাল রিস্ক যদি আমি কনসিডার করি আমি কতটুকু টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে লোন দিতে পারবো বা ওই কী জানি বলে ইনভেস্ট করতে পারবো, এগুলো আমি জানি না। আমি অপারেশনাল রিস্ক মাথায় রেখে সরাসরি এটা পাওয়া যায় না, তো সরাসরি বের করতে পারি না। তো এখানে আমরা তো জানি যে সিআরএআর এটা কত হবে, 12% হইতে হবে, অর্থাৎ আমাদের এই সূত্রের মধ্যে আমরা সিআরএআর এর মানও জানি, আবার ক্যাপিটাল যেটা আমরা CET1 AT1 তারপর টিয়ার 2 এগুলো যোগ করলে তো আমরা ক্যাপিটাল পেয়ে যাচ্ছি, ওইটাও জানি। তো এটার সাথে এটা ভাগ করে আবার রিস্ক ওয়েটেড অ্যাসেটটা পেয়ে যাবো ইয়ার জন্য, কি জানি বলে, আচ্ছা সরি ক্যাপিটালের মান হচ্ছে আরেকটা, এটা হচ্ছে ক্যাপিটাল চার্জ বলে এখানে, এটা কে দিয়ে প্রকাশ করে পরে স্লাইডে আছে। তো আমরা ক্যাপিটালের মানও বের করতে পারতেছি, আবার সিআরএআর ওটা 12% হবে এটাও জানি। তো এই দুইটা ইউজ করলে তো আমরা রিস্ক ওয়েটেড অ্যাসেট কত হবে, অর্থাৎ কত টাকা আমি লোন বা ইনভেস্ট করতে পারবো অপারেশনাল রিস্ক কনসিডার করে, সেটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে ক্যাপিটাল চার্জকে এটা বের করার উপায় হচ্ছে, অর্থাৎ ক্যাপিটাল চার্জ হচ্ছে কি টিয়ার 1 আর টিয়ার 2-তে অপারেশনাল রিস্ক কনসিডার করে কত টাকা রাখতে হবে। তো এটা বের করার উপায় হচ্ছে লাস্ট 3 বছরের গ্রোস ইনকামটা নিব, লাস্ট 3 বছরের এটা গ্রোস ইনকাম, গ্রোস ইনকাম নিব না, গ্রোস ইনকাম দেখবো যে যে বছর এটা পজিটিভ ছিল, পজিটিভ গ্রোস ইনকাম হলে ওই পজিটিভ গ্রোস ইনকামটাই নেব। 3 বছরের ধরলাম 2 বছর গ্রোস ইনকাম পজিটিভ ছিল, তাহলে 2 বছর নেব, যদি 1 বছর থাকে 1 বছর নেব, 3 বছরই গ্রোস ইনকাম পজিটিভ থাকলে 3 বছরের গ্রোস ইনকামে নেব, ওইটা নিব আর কি। তারপর এখানে হচ্ছে এ দিয়ে একটা গুণ করব, এর মান হচ্ছে 15% দিয়ে গুণ করবো আর ভাগ করবো হচ্ছে ওই যত বছর নিছি, ধরলাম এই যে 3 বছরের, যদি 3 বছরই পজিটিভ গ্রোস ইনকাম থাকে তাহলে এন এর মান 3 হবে, আর যদি 2 বছর পজিটিভ থাকে এন এর মান 2 হবে, আর যদি 3 বছর পজিটিভ থাকে এন এর মান 3, মানে 1 বছর পজিটিভ থাকে তাহলে এন এর মান হবে 1। আর গ্রোস ইনকাম ইজ ডিফাইন্ড অ্যাজ নেট ইন্টারেস্ট ইনকাম, গ্রোস ইনকাম মানে হচ্ছে নেট ইন্টারেস্ট ইনকাম প্লাস নেট নন ইন্টারেস্ট ইনকাম। তো এর দুটি পড়ানো হয়েছিল, আর বাকিটা হচ্ছে নিজেরাই পড়ে নিতে হবে সম্ভবত, অথবা স্যার হয়তো পরের ক্লাসে পড়াবে।